ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আমাদের জিএনএম এএনএম এক্সপ্রেস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব এএনএমটা কি বা জিএনএমটা কি, বা এএনএম জিএনএম করতে গেলে কি কি যোগ্যতা লাগে, যারা এবার উচ্চ মাধ্যমিক দিল তারা ফর্ম ফিল আপ করতে পারবে কি না, সিলেবাস কি আছে, কেমন কোয়েশ্চেন আছে, আরও যে অন্যান্য খুঁটিনাটি আছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়গুলি সম্পর্কে একটা সম্যক ধারণা না থাকলে, এএনএম বা জিএনএম সম্পর্কে যদি একটা সম্যক ধারণা না পাও, তাহলে এই বিষয়ে তোমরা অবগত না হলে এর থেকে তোমরা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারো। কিন্তু এই বিষয়ে জানতে গেলে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে এই জিনিসটা তোমাদের করা উচিত কি উচিত নয়। প্রথমেই এএনএমটা কি? এএনএম স্ট্যান্ড ফর অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, অর্থাৎ এএনএমের পুরো কথা হচ্ছে অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ। এটা একটি সহায়ক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে পড়ে। প্যারালালি এটা মেডিকেলের সমান্তরালে কাজ করে এবং মেডিকেলের সংক্রান্ত নানান বিষয়কে সহযোগিতা করার জন্য এই কোর্সটা। তো কি আসলে এই কোর্সটা, যে এটি হচ্ছে 2 বছরের একটি ডিপ্লোমা কোর্স, মৌলিক নার্সিং কোর্স, যেখানে চিকিৎসা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করে। আর কি, যে এটি একটি 2 বছরের ডিপ্লোমা কোর্স, এটা মাথায় রাখতে হবে। অনেকের প্রশ্ন হতে পারে যে এএনএম করতে গেলে কতদিন সময় লাগতে পারে, এএনএমের ক্ষেত্রে কতদিন সময় লাগে। এটি একটি 2 বছরের ডিপ্লোমা কোর্স। আরও মাথায় রাখতে হবে যে একজন এএনএম প্যারামেডিক্যাল পেশাদার, যিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন, বিশেষ করে গ্রামীণ এলাকায়। যে গ্রামীণ এলাকায় দেখবে যে অনেকেই এই গোলাপি পোশাক পরে দেখবে, পিঙ্ক ড্রেস পরে রয়েছে এবং বিভিন্ন সাব সেন্টারগুলোতে কাজ করছে, এরা কিন্তু এএনএম। আর এএনএম কিন্তু কেবলমাত্র মেয়েরাই করতে পারবে, ছেলেরা কিন্তু করতে পারবে না। আর সায়েন্স কিংবা আর্টস উভয় গ্রুপের ছেলেমেয়েরাই কিন্তু এই এএনএম জিএনএমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার জিএনএমটা কি? যে জিএনএমের পুরো অর্থ হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, মোটামুটি এএনএমের মতোই। তবে এএনএম থেকে এর যে পার্থক্য, যে এটি 3 বছরের কোর্স, এটাও কিন্তু স্বাস্থ্য সহায়ক কোর্স, যেখান থেকে একজন নার্স হতে পারে। এএনএম জিএনএমের মধ্যে অনেকটাই মিল রয়েছে, তবে এটা 3 বছরের কোর্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আর কি, যে জিএনএম কোর্স করার পরে বিশেষ করে যেমন হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি যে হেলথ সেন্টারগুলো আছে, আরও যে অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে, এর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো প্রশ্ন আসতেই পারে যে জিএনএম করে বা এএনএম করে কী কী সুবিধা পাওয়া? বিভিন্ন হাসপাতালে নার্স হিসাবে কাজ করা যাবে যদি জিএনএম করে। কমিউনিটি হেলথ সেন্টার, অর্থাৎ যে কোনো এলাকাতে, কোনো একটা এলাকায় বিভিন্ন জায়গায় কমিউনিটি বেস যে কাজ করার ক্ষেত্রে কিন্তু এএনএম এবং জিএনএম উভয়রাই কিন্তু সুযোগ পেয়ে থাকে। আর কি, যে স্কুল নার্স হিসেবে কাজ করার সুযোগ, যে এখনকার সময় আস্তে আস্তে বিভিন্ন স্কুলেও কিন্তু শিক্ষকের মতো প্রয়োজন, কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজন কিন্তু এই ডাক্তার বা নার্স। তো এই যে স্কুলে নার্স হিসাবে কাজ করার ক্ষেত্রেও কিন্তু এই এএনএম বা জিএনএম কিন্তু প্রয়োজন আছে। আর কি, যে বিভিন্ন শিল্প কলকারখানায়, বেসরকারি ক্ষেত্রে বলি বা সরকারি ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে। কিন্তু বিভিন্ন স্যানিটেরিয়াম যে আছে, সামরিক বাহিনী নার্স হিসাবে কাজ করার সুযোগ, বিভিন্ন শিল্পে বা স্যানিটেরিয়াম বা সামরিক বাহিনীতে কাজ করার কিন্তু সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে উচ্চশিক্ষার সুযোগ, যেমন বিএসসি নার্সিং, সেটা পোস্ট সার্টিফিকেট হতে পারে, পোস্ট বেসিক হতে পারে। তা এমএসসি নার্সিং, পিজি ডিপ্লোমা ইন নার্সিং, পরবর্তীকালে যে এই এএনএম জিএনএমের শিক্ষকও হতে পারবে তারা, কিন্তু যদি এই কোর্সগুলো করে তারা পরবর্তীকালে কিন্তু আরও উঁচু লেভেলে পৌঁছাতে পারবে, সেখানে কিন্তু বেতন অনেক বেশি বাড়তে থাকবে। এরপরে হচ্ছে যে এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম হবে 2025-এ, এবার এর সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছে যে 29শে জুন তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাস, আজকে 11 তারিখ, আর মাত্র সময় প্রায় 80টা দিন হাতে সময় রয়েছে। যে এর মধ্যে কেউ যদি ভালো করে পড়ে, সে অবশ্যই এএনএম বা জিএনএম দুটোই ক্র্যাক করার ক্ষমতা রাখে। তবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা কিন্তু একটু এগিয়ে থাকবে। তো কী লাগবে এই এএনএম বা জিএনএম করার জন্য, কী যোগ্যতা প্রয়োজন? প্রথমে হচ্ছে ভারতের একজন নাগরিক হতে হবে, আর পশ্চিমবঙ্গে যদি এএনএম জিএনএম যে পরীক্ষা দিবে, পশ্চিমবঙ্গের আবাসিক হতে হবে কিন্তু তাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আর কি প্রয়োজন, যে 2025 সালে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হবে, বা 2025-এর আগে যারা দ্বাদশ শ্রেণী অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, সে 2022, 21, 23 বা তার আগে অবশ্যই। তাছাড়া যারা 2025-এ সে উত্তীর্ণ হোক বা সে পরীক্ষা দিয়েছে 2025-এ উচ্চ মাধ্যমিক, তারাও কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। অনেক কথা ভাবছি যে আমি এবার উচ্চ মাধ্যমিক দিলাম, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। আর কি, যে বাংলা বা নেপালি কিন্তু জানতে হবে, অথবা দুটোই জানলে আরও সুবিধা। আর কি, যে বয়স মাথায় রাখতে হবে, বয়স সীমাটা কি, যে ন্যূনতম বয়স 17, ঊর্ধ্ব সীমা নেই। আগে ছিল ঊর্ধ্ব সীমা, এখন ঊর্ধ্ব সীমাটা উঠিয়ে দিয়েছে। ন্যূনতম বয়স সীমা কত? 17। 31/7/2025 বয়স কত হবে? ন্যূনতম হবে, তার বয়স হবে কত? বয়স হতে হবে 17 বছর। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। 17 বছর তো সবার হয়ে যাবে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কারণ এদিকে 12 ক্লাসে তো 12 বছর, আর এদিকে 6 বছর 7 বছর তার আগে পড়তে হয়। সুতরাং সবারই কিন্তু 17 প্লাস বয়স হয়ে যাবে। 17, 18, 19 বছর অনেকেরই আছে, সেক্ষেত্রে বয়স নিয়ে কোনো সমস্যা নেই। আর যারা উচ্চ মাধ্যমিক এবার দিয়েছে তারাও কিন্তু কোনো চিন্তা না করে এবার নিশ্চিন্তে ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। আচ্ছা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যে উচ্চ মাধ্যমিক পাস কমপক্ষে 40% নাম্বার নিয়ে পাস করতে, 40% নাম্বার লাগবে। 50, 60, 70, 80, 90 দেখবে না, কে কত নম্বর পেয়েছে সেটা কোনো এখানে ভিত্তি নেই। এখানে শুধুমাত্র 40% নিয়ে পাস করলেই হবে, তবে ইংরেজিতে কিন্তু পাস থাকতেই হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস, সেটা এখন তো মার্কশিট দেখবে না, মার্কশিট দেখবে ভেরিফিকেশনের সময়, যে 40% নাম্বার আছে কিনা, ইংরেজিতে পাস করেছে কিনা। ভেরিফিকেশন যখন হবে, পরীক্ষা পাস করার পরে যখন কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের তখন ভেরিফিকেশনটা হবে, ওই ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো ডকুমেন্টগুলো দেখবে। আচ্ছা, এএনএম ভর্তি পরীক্ষার জন্য কেবল মেয়েরা আবেদন করতে পারবে, এবং জিএনএমের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে, যেটা আমি বললাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এএনএমের ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের সুযোগ রয়েছে। এএনএমে একটু কম্পিটিশানটা বেশি, যেহেতু এএনএমের 2 বছরের কোর্স, এবং খুব তাড়াতাড়ি গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে খুব সহজে এগুলো তো কাজ করার সুযোগ রয়েছে। আচ্ছা, এরপরে কি মানে কেমন কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন প্যাটার্নগুলো কী, যে সাবজেক্টগুলো কী, সাবজেক্টগুলো হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ মানে সাধারণ ইংলিশ থাকবে, যেটা 12 স্ট্যান্ডার্ডের মানে উচ্চ মাধ্যমিক লেভেলের, আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান হবে মাধ্যমিক লেভেলের, অঙ্ক মাধ্যমিক লেভেলের, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং এগুলো উচ্চ মাধ্যমিক স্তরের হয়ে থাকবে। সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে জীবন বিজ্ঞানে, 1 মার্কে 30টা এমসিকিউ থাকবে 30 নম্বর, আর থাকবে 2 নম্বরের ক্যাটাগরি 2-এ 2 নম্বরের, সেখানেও এমসিকিউ, কিন্তু 10টা প্রশ্ন থাকবে, 10 দুগুণা 10 2-এ 20, 10টা এমসিকিউ থাকবে 20। তো কেন 20 নম্বর? এখানে 10টা এমসিকিউর জন্য 20 নম্বর, কারণ সেখানে 1-এর বেশি সঠিক উত্তর হতে পারে। আর কি, ফিজিক্যাল সায়েন্সে 15টা থাকবে 1 নম্বরের, আর 5টা থাকবে 2 নম্বরের ক্যাটাগরি 2-এ। তো টোটাল 25 নম্বর থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে, ভৌতবিজ্ঞান থেকে, আর বেসিক ইংলিশ থেকে 15 নম্বর, সেখানে শুধুমাত্র ক্যাটাগরি 1-এই থাকবে। জেনারেল নলেজ অর্থাৎ জিকে, যেখানে পড়তে হতে পারে ইতিহাস, ভূগোল, তাছাড়া স্ট্যাটিক জিকে, যে কারেন্ট জিকে, এগুলো সব কিছু কিন্তু পড়তে হবে। তো এগুলোতে কেমন না যে খুব কঠিন প্রশ্ন দেয়, খুব সহজ সাধারণ যেগুলো জানা উচিত সেই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে। লজিক্যাল রিজনিং অর্থাৎ যেগুলোতে আমরা যুক্তি থাকবে, সেগুলোতে নাম্বারিংয়ের ক্ষেত্রে হোক বা ডায়াগ্রামের ক্ষেত্রে হোক, বিভিন্ন প্রকার লজিক্যাল রিজনিং কিন্তু দেওয়া থাকে। টোটাল 85টা ক্যাটাগরি 1-এ থাকবে, 15টা ক্যাটাগরি 2-এ থাকবে, টোটাল 100টা কোয়েশ্চেন, আর টোটাল মার্কস হবে কত? 115। কমপক্ষে জিএনএম পাস করার জন্য কেউ যদি 60 থেকে 65টা প্রশ্ন যদি সে ঠিক করে দেয়, তাহলে তার জিএনএম কিন্তু হয়ে যাবে সরকারি কলেজে। তো এই হলো টোটাল নাম্বার ডিভিশন, যে কোন সাবজেক্টে কত থাকবে। তার সবচেয়ে বেশি লাইফ সায়েন্স 50 নম্বর শুধুমাত্র জীবন বিজ্ঞান থেকে, আর সেটা ক্লাস 10th মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান দুটো থেকে আসছে 75 নম্বর শুধুমাত্র এই মাধ্যমিক স্তর থেকেই আসে এই 75। বেসিক ইংলিশগুলো খুব তেমন কি কঠিন না, অ্যানোনিম, সিন্টোনিম আছে, তারপরে রয়েছে কি ভয়েস চেঞ্জও থাকতে পারে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, সাধারণ জিনিসগুলো থাকতে পারে, আর্টিকেল প্রিপোজিশন, এই জিনিসগুলোই থাকে। আচ্ছা, এবার আলোচনা করব স্কোরিংটা কিভাবে দেওয়া হবে, যে ক্যাটাগরি 1-এ যে প্রশ্নগুলো আছে
সেইগুলোর প্রত্যেকটা নম্বর হচ্ছে 1 মার্ক করে, মাল্টিপল চয়েস কোশ্চেন। যদি কেউ সঠিক উত্তরটা ঠিক করে তাহলে সে 1 নম্বর পাবে, 1 নম্বর তার জন্য বরাদ্দ। কিন্তু যদি সে ভুল করে তাহলে কিন্তু তার নম্বর কাটা যাবে 4টা ভুলের জন্য 1, অর্থাৎ একটা ভুল হলে 0.25 মার্কস কাটা যাবে। কিন্তু কেউ যদি এরকম করে যে সে ভুল হয়ে গেছে জানতে পেরে সেটা গোল করার পরেও অন্য একটিতে আবার সেটা কালি করলো, সেক্ষেত্রে কিন্তু আবার ওই উত্তরটা ভুল হিসেবেই বিবেচিত হবে এবং তাকে নেগেটিভ মার্কস দেওয়া হবে। তো এটা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে। আর যদি অ্যাটেম্প না করে, কোনো প্রশ্নের উত্তর না দেয়, সেখানে 0 পাবে। এবার ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে কি, সেখানে একাধিক উত্তর ঠিক হতে পারে, সেখানে একটার বেশি, একটাও সঠিক উত্তর হতে পারে ক্যাটাগরি 2-এ এমসিকিউর, একটাও সঠিক উত্তর হতে পারে, দুটোও ঠিক হতে পারে, 3টা হতে পারে, 4টাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 2টা করে সঠিক উত্তর হয়ে আসে, কখনো 3টাও হতে পারে, আবার কখনো 1টাও হতে পারে। এই ক্ষেত্রে কি হবে, সে যদি যতগুলো সঠিক হবে ততগুলোতে কালি করে তাহলে 2 পাবে। কিন্তু দেখা গেল 2টো সঠিক উত্তর আছে কিন্তু 1টাতে গোল করেছে, তাহলে 2-এর মধ্যে 1 পাবে। আর যদি সঠিক উত্তর থাকে 3টা, সে যদি 2টাতে গোল করে তাহলে ওই 3-এ 2 পাবে, তাহলে 2-এর মধ্যে কত পাবে সেই হিসাবে তাকে নম্বরটা দেওয়া হবে। কিন্তু দেখা গেল সে একটা সঠিক করেছে এবং অন্য একটি ভুল কালি করেছে, সেক্ষেত্রে তাকে কোনো নম্বর দেওয়া হবে না এবং নেগেটিভ মার্কস এই ক্ষেত্রে থাকে না। অর্থাৎ ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কস থাকে না, কিন্তু ভুল করলে নম্বর পাবে না। কিন্তু একটা গোল করলে অর্ধেক নম্বর পাবে 2টোর মধ্যে, কিন্তু 2টা গোল করে 2-এ 2 পাবে। কিন্তু যদি একটা ভুল করে দেয় ক্যাটাগরি 2-এ, তাহলে সেক্ষেত্রে ওই উত্তরটা তার গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সেখানে কোনো মার্কস তাকে দেওয়া হবে না, সেখানে 0 দেওয়া হবে কিন্তু নেগেটিভ মার্কস দেওয়া হবে না। এই ক্ষেত্রে একটু সাবধানতার সহিত কিন্তু ক্যাটাগরি 2-এর উত্তরগুলো করতে হবে। আচ্ছা, এরপরে সিলেবাসে কি আছে, যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান তো বললাম, এগুলো সবটা হচ্ছে মাধ্যমিক স্তরের। আর যে বেসিক ইংলিশ, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং, এগুলো উচ্চ মাধ্যমিক স্তরের থাকে। তো এইগুলো কি পড়তে হবে, কোন কোন টপিকসগুলো পড়তে হবে খুঁটিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী আলোচনা করা হবে। আমাদের স্যাররা ক্লাস করাবে আমাদের চ্যানেলে, যে স্যারগুলো রয়েছে, জীবনবিজ্ঞানের স্যার, ভৌতবিজ্ঞানের স্যার, এরা ম্যাথের স্যার, লজিক্যাল রিজনিং স্যাররা ক্লাস করাবে, যে টপিকগুলো ধরে তারাই বলে দিবে যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তোমরা নিয়মিত দেখতে থাকবে, সব কিছু কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে নেক্সট যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2025 ফর্ম ফিল আপ কবে, যে এটা কিন্তু অনেক দিন থেকে উঠে আসছে। ফর্ম ফিল আপটা হওয়ার কথা ছিল মার্চ মাসে, কিন্তু হয়ে গেল এটা এপ্রিল মাস। এপ্রিল মাসে সম্ভাবনা রয়েছে কবে থেকে, 3rd অথবা 4th উইক, অর্থাৎ 20 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু এবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর ফর্ম ফিল আপ কমপক্ষে ন্যূনতম 2 থেকে 3 সপ্তাহ কিন্তু সময় দেবে, কমপক্ষে 2 সপ্তাহ দেবেই, তার চেয়ে বেশিও দিতে পারে ফর্ম ফিল আপের জন্য। সুতরাং টেনশন করার কিছু নেই, একেবারে পড়তে শুরু করে দেবে এখন থেকে পড়তে শুরু করে দেবে, খুঁটিয়ে পড়তে শুরু করবে। আর কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের স্যাররা যে রয়েছে, সাবজেক্ট স্যাররা রয়েছে, সেগুলো তারা কিন্তু আলোচনা করে দেবে। আচ্ছা, এবার টেন্টেটিভ এক্সাম ডেট তো দিয়ে দিয়েছে, টেন্টেটিভ এক্সাম ডেট 29 জুন, তবে সেটা পেছাতেও পারে, সেটা জুন মাসে থেকে জুলাই মাস যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। তবে একটা ডেট দিয়ে দিয়েছে, যে সম্ভাব্য ডেট কবে, 29 জুন। আচ্ছা, মাথায় রাখবে যে এএনএম জিএনএমের স্বপ্নটা কিন্তু তোমাদের, কিন্তু আমরা অঙ্গীকার করছি তোমাদের এই সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়ে তোমাদেরকে আমরা সহযোগিতা করব, তোমাদের স্বপ্ন পূরণের আমরা সহায়তা করব। তোমরা শুধু আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। শুভকামনা রইল তোমরা যাতে এএনএম জিএনএম সফলভাবে এবার পাস করতে পারো। এই 3 মাস নেই, প্রায় 80 দিন আছে, যদি ডেট পেছায় পরীক্ষার তাহলে সময়টা পাবে। তো সকলকে ধন্যবাদ রইল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য তোমরা নিয়মিত কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই কিন্তু অনেক সুফল পাবে।